তুই আমাকে একটা জিনিস দিবি? হ্যাঁ অবশ্যই দেব। বলো কি চাও? আমার একটা পুতুল কিনে দিবি, ওই পুতুল দিয়ে আমি খেলবো। হায় রে পাগলি, পুতুল নিয়ে খেলবে? কয়েক বছর পর ওর বাচ্চা হবে, আর এখন ও বলে ও নিজে খেলবে। কি আর করার, সুস্থ আবার আগ পর্যন্ত পাগলামি সব সহ্য করতে হবে। আচ্ছা কাল তোমাকে পুতুল কিনে দেব, তুই পচা না, খুব ভালো। তুমিও পাগলি। এদিকে আবার সবার আসার সময় হয়ে গেছে, আর মাকে বলেছি আমার কথা গোপন রেখে আসতে বলতে, যাতে ওরা দেখেই চমকে যায়। নীরা বলল, দাদা সবাই চলে আসছে, তুমি ভাবিকে নিয়ে চলে আসো নিচে। আমি বললাম, আচ্ছা তুই যা, আর কাউকে আমার কথা বলবি না, আমি তোর ভাবিকে নিয়ে আসছি। কোথায় যাবে আমাকে নিয়ে? আলিফা বলল, নিচে ডাইনিং রুমে যাব। আচ্ছা আমাকে হাত ধরে নিয়ে যাবি? বউয়ের হাত ধরে যেভাবে নিয়ে যায় ওইভাবেই নেব। ওদিকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে কথা বলছে। আর হ্যাঁ, আজকে আমার জন্মদিন ছিল, তাই সবাইকে আজ বাসায় ইনভাইট করা হয়েছে। মা বলল, তোমরা সবাই কেমন আছো? বন্ধু ও আত্মীয় একসাথে বলল, হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো। সবাই তো জানো আজ মেহেদির জন্মদিন। সবাই একসাথে বলল, হ্যাঁ জানি। আজ যদি ও আমাদের মাঝে থাকতো তাহলে অনেক ভালো লাগতো, সবাই মিলে একসাথে কত আনন্দ করতাম। তা ঠিক। আর হ্যাঁ, তোমরা সবাই চোখ বন্ধ করো, কিছুক্ষণের জন্য একটা সারপ্রাইজ আছে। সবাই চোখ বন্ধ করল। আমি আলিফাকে নিয়ে ওদের সামনে চুপচাপ বসলাম। মা বলল, এবার সবাই চোখ খুলতে পারো। সবাই চোখ খুলেই অবাক, হতভম্ব হয়ে গেছে, তাকিয়ে আছে অদ্ভুত দৃষ্টিতে। সজীব বলল, মেহেদি তুই কিভাবে এখানে? বেঁচে আছিস তুই? আর আমরা সবাই ভেবেছি আমাদের রেখে চলে গেছিস। না রে বন্ধু, তোদের সবাইকে রেখে কি করে যাব? আল্লাহ নিজেই হয়তো এটা চায়নি, তাই বাঁচিয়ে রেখেছে। বশর বলল, তোরে অনেক মিস করেছি রে বন্ধু। আমি বললাম, এখন আর মিস করতে হবে না, আমি এসে গেছি। সবাই আবেগপ্রবণ হয়ে গেছে। সবার সাথে অনেকদিন বুকে বুক মিলিয়ে কোলাকুলি করে বাচ্চা উদযাপন করলাম। মা বলল, সবাই বলো সারপ্রাইজটা কেমন ছিল? আন্টি, পৃথিবীতে এর থেকে বড় সারপ্রাইজ আর হতে পারে না। হারানো বন্ধুকে ফিরে পাওয়া যে অনেক আনন্দের, আর তাও আবার এমন একটা স্পেশাল দিনে। এখন তোমরা নিজেরা কথা বলো, আমি একটু আসছি। আচ্ছা আন্টি। আমি বললাম, কি রে তোরা সবাই কেমন আছিস তাহলে? বশর বলল, এতদিন তো বেটা কেউই ভালো ছিলাম না, তবে এখন ভালো আছি বন্ধু তোকে ফিরে পেয়ে। তন্ময় বলল, ঠিক বলেছিস। আমি বললাম, তো তোরা কি বিয়ে করে ফেলেছিস? সজীব বলল, না চাস তো বিয়ে করিনি এখনো, তবে এখন তুই আসছিস তাই বিয়ে করা যাবে। আমি বললাম, কারে, মারিয়াকে নাকি অন্য কাউকে? মারিয়াকেই। বশর বলল, জানিস না তো, তন্ময়ের পুষ্পিতার সাথে সব ঠিক হয়ে গেছে। আমার কপালটাই খারাপ, রাত্রিকে পাইলাম না। রনি বলল, আরে রাত্রি নেই তো কি হয়েছে, দিন তো আছে। বাপি বলল, ভাবি তো দেখি সুস্থ হয়ে গেছে। আমি বললাম, হ্যাঁ প্রায় সুস্থ হয়ে গেছে, ভালোবাসাতেই সুস্থ করে তুলেছি। নুনবি বলল, ওই ভালোবাসাতে আমার হলো না, মিম আমাকে বুঝলই না। চিল কাকা, মিম বুঝবে, টেনশন নাই। আলিফা সুস্থ হলে ওনে দিয়ে সবার ফিটিং করাবো। ওনারা কারা, কখন থেকে তুই করে কথা বলছে আমার সাথে কথা না বলে? ওরা সবাই আমার বন্ধু। ও আচ্ছা। আমি বললাম, মা আসো সবাইকে খাবার দিয়ে যাও। মা এসে সবাইকে খাইতে দিল। খাওয়া দাওয়া শেষ করে ডাক্তারের ব্যাপারে ওদেরকে বললাম। সজীব বলল, তুই কোনো চিন্তা করিস না, ওই বেটা বজ্জাতকে উচিত শিক্ষা দেব। তার আগে বল, এই মেয়েটিকে আগে তো কখনো দেখিনি। তারপর সবাইকে পুরো ঘটনা খুলে বললাম, আর নীরার পরিচয় দিলাম। বশর বলল, ও আচ্ছা বুঝতে পারলাম, তাহলে এ নীরাকে দিয়ে কাজ হবে, ডাক্তারকে উচিত শিক্ষা দেওয়া যাবে না। ও পারবে না, এদেশের ব্যাপারে ওর অভিজ্ঞতা নেই। নীরাকে বুঝিয়ে বললাম, ও বলল পারবে। সজীব বলল, তাহলে তো ভালোই হলো, এখন সব ব্যবস্থা করি। আচ্ছা। তারপর সবাইকে বিদায় জানিয়ে আলিফাকে নিয়ে রুমে আসলাম। এখন কি করবি, ঘুমাবি নাকি? না, এখন তোমাকে ছাদে নিয়ে গিয়ে গান শোনাবো। সত্যি? তাহলে এখন চল। ওকে। তারপর ওকে নিয়ে ছাদে আসি। ও শিউলি ফুল খুব পছন্দ, তাই আজকে আমি ওকে শিউলি ফুলের মালা গেঁথে দিলাম, আর বেলি ফুলের মালা খোপায় বেঁধে দিলাম। ও অনেক খুশি হয়েছে আজ। ওর এই হাসি মুখ দেখার জন্য আমি রোজ শিউলি ফুলের মালা আর বেলি ফুলের মালা নিজ হাতে গেঁথে ওর খোপায় বেঁধে দিলাম, আর বেলকনিটা কাঠগোলাপে ভরিয়ে দেব। কাঠগোলাপে সাদার মায়ার মাঝে আমার ভালোবাসা খুঁজে নিবে। তারপর ওকে নিয়ে এসে আমার বুকে ওর মাথা রেখে ঘুম পাড়িয়ে দিলাম। ওর ঘুমন্ত মিষ্টি মুখটা দেখে কপালে একটু চুমু দিয়ে আমিও ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে নীরার ডাকে ঘুম ভাঙে। নীরা বলল, দাদা আর কত ঘুমাবে, এবার উঠে ফ্রেশ হয়ে ভাবিকে নিয়ে নিচে আসো। পরীকে ডেকে তুলে দুজনে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। এদিকে নীরা এখন বাংলা শিখে গেছে, মোটামুটি সবকিছুই বুঝে বলতে পারে। নীরা, আজ তাহলে তোর কি কাজ জানিস? হ্যাঁ দাদা, খুব ভালো করে জানি, আর কাজটা যেন সঠিকভাবে সঠিক উপায় করতে পারি তার জন্য পরিকল্পনা করে ফেলেছি। বাহ, খুব ভালো কাজ, তাহলে আজ সকালে শুরু করে দে। আচ্ছা দাদা। নাস্তা শেষ করে আলিফা ও নীরাকে সাথে নিয়ে ঘুরতে বের হলাম। অনেকদিন পর বাসা থেকে বের হলাম, সেটাও আবার কিনা দীর্ঘদিন পর দেশে এসে। নীরাকে সবকিছু বুঝিয়ে দিয়ে ডাক্তারের ক্লিনিকে পৌঁছে আমরা দুজন ওখান থেকে চলে এলাম।
সেদিকে নীরা বলল, ভেতরে আসতে পারি? ডাক্তার বলল, হ্যাঁ আসুন। ধন্যবাদ ডাক্তার, বসেন। আর আপনার সমস্যা কি বলেন? আমার তো সমস্যার শেষ নেই, অনেক রকম সমস্যা। সমস্যা নেই, বলেন সব। আমার রাতে ঘুম হয় না, মুখের বাঁ পাশটা চিনচিন করে ব্যথা করে, রোজ রাতে স্বপ্নে দেখি আমি এক ডাক্তারের সাথে ঘুরতে বের হয়েছি। এগুলোই আমার সমস্যা। ডাক্তার মনে মনে ভাবে, পেয়েছি, এই মেয়েটাকে পটানো খুব সহজ হবে, এই মেয়েই আমার পরবর্তী টার্গেট। একে দিয়েই নিজের একাকিত্ব দূর করে পরে ছুড়ে ফেলে দিব। আচ্ছা, আপনি টেনশন করবেন না, এই ঔষধগুলো নিয়মিত খাবেন। আর এই নেন আমার নাম্বার, ওষুধ খেয়ে ফলাফল জানাতে বলবেন না। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। আর হ্যাঁ, আপনি অনেক স্মার্ট। ভাবছে, ইস, কপাল খুলে গেল, এ তো মেঘনা চেতে বৃষ্টি। ও তাই, ধন্যবাদ, আপনি অনেক রূপবতী। ধন্যবাদ, আসি এবার, আবার দেখা হবে। আসুন। ইস, কাজ হয়েছে, আবার দেখা হবে। আরো কত কি হবে। আলিফাকে নিয়ে সবুজ প্রকৃতিটা উপভোগ করে বাসায় ফিরলাম। নীরা বলল, দাদা কাজ তো হয়ে গেছে, বেটা বজ্জাত নাম্বারও দিয়েছে, এবার শুধু ফোনটা দেবো আর কাজটা হয়ে যাবে। দোয়া রইল বোন, তুই পারবি। তারপর লাঞ্চ করে দুপুরের লম্বা ঘুম শেষ করে বিকেলে ছাদে গেলাম পরীক্ষা দিয়ে। আলিফা বলল, আজ বিকেলটা অনেক সুন্দর, দক্ষিণে মৃদু বাতাস, আকাশে রঙিন ঘুড়ির মেলা, সত্যি অনেক ভালো লাগছে। আমি বললাম, আরে পাগলি দিচ্ছি, সুস্থ হয়ে গেছে প্রায়। হ্যাঁ, অনেক সুন্দর। তারপর দুজন মিলে গল্প করে সন্ধ্যা শেষ করে রুমে ফিরে আসি। কিছুক্ষণ পর মা খেতে ডাকে, তারপর দুজনে খেয়ে এসে বেলকনিতে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে। আর ওইদিকে নীরা বলল, এখন ফোন দে বেটা পশ্চাৎকে, ফোন ধর তাড়াতাড়ি। ফোন রিসিভ করে বলে ডাকতেন, কে আপনি? নীরা বলল, এত তাড়াতাড়ি ভুলে গেলেন কে আমি? আহা, আপনি আপনার পরিচয় না দিলে কি করে বুঝবো আপনি কে? আর এখানে ভুলে যাওয়ার কথা আসছে কেন? আমি আপনার পেশেন্ট নীরা। ফোন দিতে বলে এখন নিজে ভুলে গেছেন? আরে না, আমি তো আপনার ফোনের অপেক্ষাই করছিলাম। সত্যি আমার ফোনের জন্য অপেক্ষা করছিলেন? হ্যাঁ সত্যি। কেন, আপনার ফোনের জন্য অপেক্ষা করতে পারি না নাকি? না মানে আমার ফোনের জন্য তো কেউ অপেক্ষা করেনি, তাই বললাম। কেউ করেনি তো কি হয়েছে, আজ থেকে না হয় রোজ আমি অপেক্ষায় থাকবো। এভাবে বলবেন না, প্রেমে পড়ে যাব। সমস্যা নেই তো, আপনার স্ত্রী কষ্ট পাবে। ধুর, কি যে বলেন, আজ পর্যন্ত প্রেম করতে পারলাম না, আর স্ত্রী তো অনেক দূরের কথা। তাহলে তো ভালো, ডাক্তারের প্রেমে পড়ে গেলে সমস্যা নেই। সত্যি আমার অনেক ভালো লাগছে। একদিনে এত প্রেম? নীরা বলল, ও কেন, একদিনে প্রেম হতে পারে না? বিশ্বাস করতে না পারলে পায়। এই না, বিশ্বাস করি, ভালোবাসি আপনাকে। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আর হ্যাঁ, আজ থেকে আমায় আপনি না তুমি করে বলবে। তুমি বললে তোমাকে বউ বলে রাখতে পারি। আপাতত তুমি ঠিক আছে। আচ্ছা বেবি, কি করো? তোমার সাথে কথা বলি বাবু। তুমি কি করো গো? আমিও তোমার সাথে কথা বলছি, আমার কাজই তো এটা। অনেকক্ষণ কথা শেষে নীরা বলল, আচ্ছা বাবু, এখন ঘুমাও। ডাক্তার বলল, আর 5টা মিনিট থাকো প্লিজ। নীরা চুপ, আর 1 সেকেন্ডও না, এক্ষুনি ঘুমাও। গুড নাইট। ওকে বেবি, গুড নাইট। এদিকে বসরের ফোন। আমি বললাম, কিরে হঠাৎ রাতেরবেলা ফোন দিলে আমাকে কি মনে করে? না মানে তোর সাথে কিছু কথা বলার ছিল। কি কথা বল, শোনার পর রাগ করতে পারবি না। আরে না, তুই আমার বন্ধু, তোর কথাতে আমি রাগ করবো কেন? তাহলে শোন, নীরাকে আমার প্রথম দেখাতে ভালো লেগেছে, প্রেমে পড়ে গেছি, ওকে আমি বিয়ে করতে চাই। তোর যদি কোনো আপত্তি না থাকে। আরে এটা তো খুশির কথা, তুই নীরাকে ভালোবেসে ফেলেছিস। তাই তো বলি, সেদিন রাতে নীরাকে দিয়ে ডাক্তারকে সাহায্য করানোতে তুই না করেছিলে। আমার কোনো আপত্তি নেই, তুই তোর পরিবারকে আমার আম্মুর সাথে কথা বলতে বল, বিয়ের দিন তারিখ তারাই ঠিক করবে। আচ্ছা বন্ধু, ধন্যবাদ তোকে। আর হ্যাঁ, তোর বোন বিয়ে করবো বলে তোকে ভাইজান বলে ডাকতে পারবো না। আরে সমস্যা নেই, আমরা আগে থেকে বন্ধু, তাই ভাইজান বলার দরকার নেই, তুই করে বলাটাই বেস্ট। আচ্ছা বন্ধু, তাহলে এখন রাখি। আর নীরাকে বলে দিস ডাক্তারের থেকে যেন নিজেকে নিরাপদে রাখে। ওকে বলবো, এখন ক্ষমা, গুড নাইট। তারপর আমার পাগলি বউকে বললাম বিয়ের কথা। আলিফা বলল, বাহ, বিয়ে মানে কত মজা, তাই না? তাহলে আমরাও বিয়ে করে ফেলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে যাও। আলিফা বলল, আচ্ছা তুইও ঘুম আমার সাথে। ওকে, গুড নাইট। তারপর ঘুমের শেষে সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে বসে ডাক্তারকে সাহায্য করার ফাইনাল পরিকল্পনা নিয়ে নীরাকে শিখিয়ে দিয়ে একসাথে বের হলাম। প্রতিমধ্যে ডাক্তারের ফোন। বেবি তুমি কোথায়? বাবু, আমি তোমার তো ঠিকানায় আসছি। ওকে, তাড়াতাড়ি আসো বেবি। এদিকে সজীবকে পুলিশ নিয়ে সময় মতো যে রেস্টুরেন্টে দেখা করতে চেয়েছে ডাক্তার আর অনৈতিক কাজ করার জন্য প্রস্তাব দিয়েছে, সেখানে হাজির হতে বলি। নীরাকে ভেতরে পাঠিয়ে দিয়ে আমি ও আলিফা পাশে অবস্থান করি। ডাক্তার বলল, বেবি আসছো? বাবু আসলাম। তাহলে চলো শুরু করা যাক। কথাটা শুনে ঠাস করে ডাক্তারকে থাপ্পড় লাগিয়ে দেয়। তুই কি ভেবেছিস আমাকে লম্পট চরিত্রহীন? তোকে আজ মেরেই ফেলবো। কি বলছো বেবি এসব? আসো শুরু করি। আমি সামনে গিয়ে বললাম, কি শুরু করবি রে বদমাস? ডাক্তার বলল, তুই কিভাবে বেঁচে আছিস? তোর তো বাঁচার কথা না, তোকে সাহায্য করার জন্যই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে।
কথাটি শোনার পর ডাক্তার পকেট থেকে একটি ছুরি বের করে নীলার গলাতে ধরে বলল, একদম কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না, নয়তো এই মেয়েকে শেষ করে দেব। সাথে সাথে পুলিশ ওকে চারপাশ থেকে ধরে ফেলে, হাতে হাত করাও লাগিয়ে দেয়। কারণ আমরা আগে থেকে পুলিশ আর রেস্টুরেন্টের লোকজন নিয়ে আড়ালে লুকিয়ে এসব লক্ষ্য করছিলাম। বিষয়টা আলিফা বুঝতে পেরে কেমন যেন সবকিছু আগের মতো ঠিক করে নিয়ে বলে, ওই কুত্তাকে আমি মেরে ফেলবো। ওর জন্য আমার জীবন থেকে সুন্দর মুহূর্তগুলো হারিয়ে গেছে, ও আমার ক্ষতি করেছে, ওকে আজ আমি খুন করে ফেলবো। আমি বললাম, এ কি, আলিফা দেখে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। পুলিশ বলল, না আপু, আপনার কিছু করতে হবে না, ওর উপযুক্ত শাস্তি ও পেয়ে যাবে, আইনের হাত থেকে রক্ষা পাবে না। আমরা ওকে নিয়ে গেলাম। আমি বললাম, পরি, তুমি সুস্থ হয়ে গেছো? হ্যাঁ, আমি এখন সুস্থ। তুমি আমাকে ক্ষমা করে দাও মেহেদি, আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, তোমাকে অনেক বেশি কষ্ট দিয়েছি, অনেক অপমান করেছি, এর কোনো ক্ষমা হয় না। তবুও আমি আজ তোমার কাছে ক্ষমা চাইছি। তবু পাগলি, তুমি হলে আমার বউ, তাই আমি সব ভুলে গিয়েছি, কিচ্ছু মনে রাখিনি। না গো, তবু আমি অপরাধী। তুমি বলো আমাকে ক্ষমা করে দিয়েছো? আচ্ছা পাগলি, আচ্ছা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, ধন্যবাদ। আর আজ আমি তোমাকে একটি কথা বলতে চাই, যে কথাটি 1.5 বছর আগে বাড়িতে পিঙ্ক বিচে বলার জন্য আমি একটু আলাদা হয়েছিলাম। কখনো ভাবিনি যে তার জন্য এভাবে 1.5 বছরের জন্য আলাদা হয়ে যাব। আমি বললাম, ওইসব অতীতের কথা বাদ দিয়ে কি বলতে চাও বলো, আমার আর কৌতূহল শেষ হচ্ছে না। আলিফা বলল, আমি তোমাকে ভালোবাসি, থাকবে তো শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সাথে, বিপদ আপদে সবসময় পাশে থাকবে। আমি বললাম, আমিও তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি পরি, আর হ্যাঁ, আমি তোমার হাসি মুখের জন্য সব করতে পারবো। তাহলে করছো না কেন? কি করছি না? গাধা, জড়িয়ে ধর আমাকে। বলার সাথে সাথে শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম। প্রায় 2 বছরের বিবাহিত জীবনে এই প্রথম ওকে জড়িয়ে ধরেছে। ভালোবাসার মানুষের প্রথম স্পর্শ যা কখনো ভোলা যায় না, এটা এক অন্যরকম ভালো লাগা। ওর মাথা একদম আমার বুকে মিশে গেছে, আমার এই স্পন্দনগুলো খুব কাছ থেকে অনুভব করতে পারছে পরি। কপালে একটা কিস করে দিলাম, কিন্তু পাগলিটা করতে পারছে না, কেননা ও আমার পিছিব। আলিফা বলল, ওই কুত্তা, নিচু হবি নাকি হাঁটু মারতে হবে জায়গা মতো? তাহলে এখন এমনিতে নিচু হয়ে যাবে। এই কি বলো, হাঁটু মারলে তোমার লোকসান। যাই হোক, আমি মাথা নিচু করছি। তারপর আর কি, ও আমার কপালে একটা চুমু দিয়ে বলল, আচ্ছা এই মেয়েকে? তারপর ওকে সব বুঝিয়ে বললাম। আলিফা বলল, তাহলে তো ভালোই হয়, নরদও পেয়ে গেলাম। হ্যাঁ, আর আমিও তোমার মাথায় একটা সুন্দরী ভাবি পেয়েছি। আচ্ছা হয়েছে, এখানে আর সময় নষ্ট না করে শপিংয়ে যাওয়া যাক, বিয়ের জন্য প্রস্তুতি নিতে হবে যে। হ্যাঁ চলো। ওমা, ননদ দেখে লজ্জাতে লাল হয়ে গেছে। লজ্জা নারীর ভূষণ। জানি গো ননদিনী। চুপ করো, এখন শপিং মলে চলে আসছি। তারপর বিয়ের যাবতীয় কেনাকাটা করলাম। আলিফা বলল, এই পাঞ্জাবিটা পরে দেখো তো। ওর পছন্দ মতো আমি একটি পাঞ্জাবি নিয়ে নিলাম, আর আমার পছন্দ মতো ও শাড়ি নিল। কেনাকাটা শেষ করে সোজা বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খেয়ে রুমে আসলাম। আলিফা বলল, শোনো, কাল তো নীলার বিয়ে, সবাইকে দাওয়াত দিয়েছো ঠিক মতো? সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে গিন্নি, আপনার ভাবতে হবে না। গুড বয়। গুড বয় নাকি গুড স্বামী? সরি গো, আমার ভালো স্বামী। হয়েছে, এখন ঘুমাও, কাল তাড়াতাড়ি উঠতে হবে, অনেক কাজ আছে বিয়ের। আচ্ছা, আমাকে বুকে নিয়ে ঘুম পাড়িয়ে দাও। ওকে। তারপর ঘুম পাড়িয়ে দিয়ে আমিও ঘুম। সকালে আমরা সবাই কাজে লেগে পড়েছি, আর মনে মনে ভাবছি, ইচ্ছে ছিল বন্ধুর বিয়েতে ওর সাথে কোরের বাড়িতে যাব, কত মজা করবো, কিন্তু তা আর হলো না। নিজের বোনের সাথে বিয়ে দিচ্ছি বন্ধুর। সজীবের ফোন। সজীব বলল, কিরে, সবকিছু কমপ্লিট? কমপ্লিট। খুব আনন্দ তাই না, তোরা ওর সাথে আসছিস, আর আমি বরযাত্রী হতে পারলাম না। সজীব বলল, আচ্ছা, বরযাত্রী হবার যখন এতই শখ, তখন তুই বিয়ের বাড়ির গেটের একটু সামনে এসে আমাদের সাথে বরযাত্রী হয়ে গেট দিয়ে প্রবেশ করিস। আচ্ছা, এটা ভালো বুদ্ধি। তারপর কথা মতো ওদের সাথে বরযাত্রী হয়ে আমিও আসলাম। সবাই তো পুরাই অবাক। আলিফা বলল, বিআই সাহেব দেখে লজ্জায় লাল হয়ে গেছে, আমাকে উদ্দেশ্য করে মস্করা করে বলে। আমি বললাম, আমিও কম না, বলে ফেললাম, গো বিআইন, আপনিও লাল হয়ে গেছেন। সবাই আমাদের কাহিনী দেখে পাগলের মতো আসছে। তারপর বিয়ের কাজ সম্পন্ন করে ওদের দোয়া করে ছেড়ে দিয়ে আসলাম। আলিফা বলল, মনটা খারাপ লাগছে নীলাকে ছাড়া। আমি বললাম, আমারও অনেক খারাপ লাগছে, কিন্তু এটাই নিয়ম, ঘুমিয়ে পড়ো। তারপর ঘুম শেষ করে পরদিন বৌভাতে গিয়ে ওদের নিয়ে আসলাম। আজ বিয়ের 4 দিন অতিবাহিত হয়েছে। নীলা বসর সহ সবাই আজ বাসায়, অন্যান্য আত্মীয় স্বজন আছে। ভাবছি হঠাৎ করে আজ সবাই একসাথে, কাহিনী কি? আলিফাকে ডাকলাম। আলিফা বলল, আরে কোনো কাহিনী না, সবাই মিলে আজ একসাথে ডিনার করবো তো তাই। আমার কথা শুনে বলল আলিফা। আমি বললাম, ও আচ্ছা চলো, তাহলে সবাই মিলে ডিনার করে নিই। তারপর ডিনার শেষে সবাই চলে গেল, আর আলিফাকে কি যেন বলে গেল। আমি এখনো রুমেই যাইনি, যাক পরে যাব, এখন একটু ছাদে যাই। আলিফাকে ডাকলাম, আসলো না, অথচ অন্যান্য দিন ও নিজে থেকে আমার সাথে ছাদে আসে। যাই হোক, একাই ছাদে গিয়ে রাত 11টার দিকে রুমে ফিরে আসলাম, আর এসে অবাক,
ক্যান্ডেল লাইট দিয়ে সাজানো রুম, বিছানায় বাসরাতের মতো করে সাজানো, মাঝে বড় করে লেখা ভালোবাসি। কিন্তু কে কখন করলো এসব? আম্মুকে ডাক দিলাম, আম্মুও ডাকে সাড়া দিল না। হুট করে পেছন থেকে ধাক্কা দিয়ে আমাকে দেওয়ালের সাথে মিশিয়ে দিল কে যেন, স্পষ্ট বুঝতে পারছি না কে। আস্তে আস্তে কারো আমার দিকে এগিয়ে আসার শব্দ পেলাম। এসব কি হতে যাচ্ছে আমার সাথে? পুরো বাড়ি চুপচাপ, মাও নেই, পরীকেও দেখছে না। একটি অবয়ব একদম সামনে এসে দাঁড়ালো, তার ঘন নিঃশ্বাস আমার মুখে পড়ছে। আমি সাহস করে বললাম, কে আপনি? আমাকে সাথে সাথে জড়িয়ে ধরে কিস করে বলল, আমি তোমার বউ আলিফা। তার মানে এত সবকিছু তোমার কাজ, আর এর জন্য সবাইকে ইনভাইট করেছি না? আমাদের তো বাসর হয়নি, তাই আজ সবকিছু করেছে। আজ আমাদের বাসর হবে। আচ্ছা দুষ্টু বউ। সাথে সাথে ওকে জড়িয়ে ধরে আমি উঁচু মুখেতে রাখলাম। ওর ভারী নিঃশ্বাস আমার মুখে পড়ছে, আর আমার ভারী নিঃশ্বাস ওর মুখে পড়ছে। আজ তোমাকে আমি আমার ভালোবাসায় রাঙাতে চাই।